নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। ঘণ্টাখানেক বাংলার কথার আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, আজকের পর্ব শুরুতেই আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই আপনারা কিন্তু সেই বিষয় জেনে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে পশ্চিমবঙ্গে বর্ধমান থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি হামিদ মণ্ডল, আগের সরকার যখন ছিল, অর্থাৎ তৃণমূল সরকার যখন ছিল, তখন খুব বড় প্রশ্ন ছিল যে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকার দুটো আলাদা। তাহলে যদি সেরকম ক্ষেত্রে ধরুন এই জঙ্গি ধরা পড়তো, যেটা আজকে হয়েছে, একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু উঠে যেত যে এর গাফিলতি কার। দিন বদলেছে, মানুষ ম্যান্ডেট দিয়েছে, বিপুল জনসমর্থন নিয়ে কিন্তু বিজেপি সরকার বাংলায় প্রথমবার এসছে। যদিও খুব কম সময় হয়েছে, এখনই প্রপারলি ইভ্যালুয়েট করার সময় কিন্তু হয়নি। কিন্তু তাও যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে, মানে ধরুন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই, সেইখানে থেকেই কিন্তু কাশ্মীরের জঙ্গিকে ধরা হচ্ছে এবং সে যা যা তথ্য, যা যা খবর উঠে আসছে, আরও পরে বিস্তারিতভাবে হয়তো আপনারা জানতে পারবেন। সেই জঙ্গি কিন্তু বেশ কয়েকদিন ধরে বাংলায় অপারেট করেছে, শুধু কলকাতা থেকে নয়, বর্ধমানে যেখান থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ রেনেসা হাউজিং, একটা হাউজিং কমপ্লেক্স। দেখুন, গ্রাফিক্সের মাধ্যমে আমরা ডিটেল আপনাদের সব তথ্য যা যা এখনো পর্যন্ত আমরা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু আমাদের প্রশ্ন যে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও এই জঙ্গি কি করে এতদিন ধরে বাংলায় থাকলো, এবং যাকে ধৃত জঙ্গির কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়া গেছে, তার রুটিং, তার রুট ম্যাপ এবং তার সম্পর্কে যাবতীয় তথ্যও কিন্তু তার কাছে পাওয়া গেছে। তাই আমাদের প্রশ্ন যে এই ব্যর্থতা, এই জঙ্গি এতদিন ধরে বাংলায় কিভাবে থাকছে এবং কিভাবে বর্ধমানে রেনেসা হাউজিং থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে। সে গ্রাউন্ড ওয়ার্কার বলে পরিচিত, এবং শুধু তাই নয়, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ISI যোগের কিন্তু একটা সূত্র পাওয়া যাচ্ছে। আমরা এই নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ টপিক। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে রেনেসা হাউজিং, যেখান থেকে এই ধৃত জঙ্গি হামিদ মণ্ডলকে গ্রেপ্তার করা হচ্ছে, সেখানকার দুজন বাসিন্দা ব্যাক টু ব্যাক, খুব ভালো করে শুনবেন কি বললো দেখুন। তুমি এটাই বলবো যে যে ভাড়া নিয়ে এসে ভাড়াটিকে আনছে তাকে ওকে টাইপ করি। আচ্ছা, বলছে তো, আমি তো দেখিনি। না, আমি দেখিনি। রেনেসাবাসী হিসেবে কি বলবে? রেনেসাবাসী হিসেবে বলে আমরা খুব ভয়ে আতঙ্ক, এরকম ঘটনা থেকে আমরা আতঙ্কিত। এসেছিল পুলিশ, আমি 10টার সময় দেখলাম ওই ছেলেটাকে নিয়ে গেল সামনে থেকে। এটা কোন অ্যাপার্টমেন্ট? ওই করে আমাদের দোকানে। কি নাম অ্যাপার্টমেন্ট? আমাদের তো একটা রোহিণী রোহিণী 9 একজনই ছিল? না না, ও তো ফ্যামিলি থাকতো, বাবা মা 3টে বাচ্চা। ভাড়া হিসেবে এসেছিল? ভাড়াতে এসেছিল। কি নাম ছিল? নাম তো জানি না, কারণ নাম তো আমাদের দেখছেন তো, আমিও ভাড়াতে, আমাদের ভাড়াতে ওনার নাম দেওয়া আছে। আচ্ছা, কি পুলিশ এসে নিয়ে গেল? মোট তিনজন এসেছিলেন সিভিল লাইফে, ওনাদের সঙ্গেই গেল, পুলিশও ছিল সঙ্গে। ফ্যামিলিতে শুদ্ধ নিয়ে গেছে না? ছেলেটাকেই দেখলাম আমি, দেখলাম। ছেলেটাকে নিয়ে গেল। ফ্যামিলিতে কজন এসেছিল? এই তো বললাম, দুটো বাবা মা আর 3টে বাচ্চা। শুনলেন, যাদের আপনারা বাইট শুনলেন, তারা কিন্তু সেই জঙ্গির সঙ্গেই সেই একই হাউজিংয়ে থাকতো এতদিন ধরে। তারা জানতো না যে জয়েশ জঙ্গির সঙ্গে তারা এতদিন এই একই কমপ্লেক্সে কিন্তু ছিল। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সফরের তথ্য সংগ্রহ আপনাদেরকে জানালাম, এবং মুখ্যমন্ত্রীর উপর কি হামলা ছক, এই দায়ভার, এই ব্যর্থতা, যেমন STF এর একটা খুব বড় কৃতিত্ব তাকে অ্যারেস্ট করা, কিন্তু এই ব্যর্থতা কার, এটা কিন্তু আমাদের প্রশ্ন। আপনার সঙ্গে পরিচয় করি তো আমাদের প্যানেলে কারা কারা আছেন আজকে। আমাদের সঙ্গে আছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ মুখার্জি, বিজেপি মুখপাত্র। আমাদের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কৃষাণু মিত্র, এবং আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি। আমি তিনজনকেই ঘণ্টাখানেক বাংলার কথায় আজকের পর্বে স্বাগত। আমি প্রথমেই অরিজিৎ তোমাকে প্রশ্ন করব, খুব কম সময় তোমাদের সরকার ক্ষমতায়, কিন্তু ঠিক একটু যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই, যদি তৃণমূল সরকার ক্ষমতায় থাকতো, এই জিনিস হতো, কি ন্যারেটিভ মানুষের সামনে থাকতো অরিজিৎ? তৃণমূল সরকার কি 2 বছর আগে ক্ষমতা থেকে গেছে, না 1 বছর আগে গেছে, না 5 বছর আগে গেছে? 2.5 মাসের একটা সরকার, কি আশা করছেন 15 বছরের তৈরি নেক্সাস? আচ্ছা, একটা কথা বলুন তো, আহমেদ হাসান ইমরানের মতো সিমি জঙ্গি অ্যাক্টিভিস্ট হিসেবে অভিযুক্ত ব্যক্তিকে রাজ্যসভার সাংসদ করে কারা পাঠিয়েছিল? এই তৃণমূল কংগ্রেস।
একটা কথা বলুন তো, এই যে ইন্ডি জোট যারা বিভিন্ন রাজ্যে গোটা ভারতবর্ষের বুকে ডিপ স্টেটের এজেন্টদেরকে সাহায্য করছে বলে অভিযোগ আসছে বারবার, উমার খালিদের মতো, কানাইয়া কুমারের মতো ব্যক্তিত্বদের সমর্থনে মিছিল করা, তাদের পাশে গিয়ে দাঁড়ানো, বাংলাদেশি জঙ্গিদের পর্যন্ত এই ককরোচ অভিযানে দেখা গেছে, ককরোচদের এই অভিযানে দেখা গেছে। দেখুন, আমাদের পরিষ্কার বক্তব্য, আপনারা বারবার বলবেন, মিডিয়ার এটাই কাজ, বিরোধী দলও বলবে কেন এতদিন অ্যারেস্ট হলো না, আবার 1 মাস পরে কেউ অ্যারেস্ট হবে, আমি বলবেন একটু 3 ইন্টারাপ্ট মাস। করি অরিজিৎ, কিন্তু মিডিয়ার এটা কাজ নয়, মিডিয়ার কাজ যা না, ঘটেছে সেটা না, মানুষের সামনে একদম, তুলে ধরা, তাহলে আপনাদের এটাও বলতে হবে, মানুষের সামনে তুলে ধরা মিডিয়ার কাজ। বলো। তাহলে বেঙ্গল এসটিএফ যে অ্যারেস্ট করেছে, যেটা Definitely তারা বড় ক্রেডিবিলিটি নিশ্চয়ই, কিন্তু ব্যর্থতাটা কার সেটা তো বলতে হবে। একদম ব্যর্থতা। বিগত দিনে যে সরকার ছিল এই 15 বছর ধরে, যারা বিএসএফ কে জমি দেয়নি, যারা জঙ্গিদের আঁতুর ঘর বানিয়েছে বাংলাকে, এবং জঙ্গিদের সাদ রাঠির মতো জঙ্গিকে পুষেছে, বাংলাদেশি হিসেবে অভিযুক্ত মহিলাকে পঞ্চায়েত প্রধান বানিয়েছে। আমরা তো বারবার বলে আসছি, 15 বছর ধরে যারা খাগড়াঘর বানিয়েছে, 15 বছর ধরে যারা গুলশান কলোনি তৈরি করেছে, আর আপনি ভাবছেন যে 2.5 মাসের একটা সরকার এসে 15 বছর ধরে পোষা জঙ্গিদেরকে তাড়িয়ে দেবে? সময় লাগবে। তবে আমি একটা কথা বলতে চাই যে সত্যি মিডিয়াকে যেভাবে কদিন আগে আমরা দেখলাম আক্রমণ করা হলো, আমরা গণতন্ত্রের 4th পিলার, 4র্থ স্তম্ভের উপর যে আক্রমণ দেখলাম, সেটা আমরা প্রতিবাদ জানাই এই কলকাতা শহরের বুকে। এবং আপনি দেখুন, একটা জিনিস খুব সিমিলার, ঠিক একইভাবে বাংলাদেশের যে কালচার, এই কালচারটাকে ভারতবর্ষে বিরোধী দলগুলো রপ্ত করতে চাইছে, এবং সেখানে যেভাবে জঙ্গি আদব কায়দা মানে একদম অ্যাকসেপ্ট করা হয়েছে, বাংলা শুধু নয় গোটা ভারতবর্ষের বুকে ঠিক জঙ্গি স্টাইলে কিভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায়। এবং আজকে জঙ্গি অ্যারেস্ট হয়েছে 15, আপনি বলছেন 2.5 মাসের সরকার। আমি একটা কথা বলি, মাননীয় প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আজকে তাকে সেই সময় কতবার তাকে, তার জীবনের ঝুঁকি ছিল, তাকে আক্রমণ করা হয়েছে। আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দরুন যখন প্রশাসন তার হাতে এসছে, যখন ভারতীয় জনতা পার্টির সরকার, আপনি বলছেন ডবল ইঞ্জিন সরকার যেহেতু, আজকে তারা কিন্তু এই জঙ্গিটাকে গ্রেফতার করেছে। বর্তমানে যোগ পাওয়া যাচ্ছে কাশ্মীরের, বর্তমানে যোগ পাওয়া যাচ্ছে যে খাগড়াগড় কাণ্ডের সাথে যে যুক্ত ছিল সাজ্জাদ ভাট, তার সাথে যোগ পাওয়া যাচ্ছে। তার মানে কত বছর ধরে, আমি জানি না এরপরেও আরো কোনো জঙ্গি এই বাংলায় লুকিয়ে আছে কিনা, বা সেটাও নিশ্চয়ই সরকার খুঁজে বার করবে, পুলিশ খুঁজে বার করবে। ব্যর্থতা এবং কনস্পিরেসি দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। বাংলার সরকার 2.5 মাসের মধ্যে জঙ্গি ধরা শুরু করেছে এসটিএফ, এটা কৃতিত্বের বিষয়। আর এই যে নেক্সাস বিরোধীরা তৈরি করেছিল, তৎকালীন শাসক তৃণমূল কংগ্রেস সহ ইন্ডি জোট, যারা এই তৎকালীন যে প্রশাসক ছিল, সেই সময়কার পুলিশ তারা জঙ্গি গ্রেপ্তার করতে পারতো না, কিন্তু এখনকার পুলিশ কিন্তু অ্যারেস্ট করতে পারে। কারণ পুলিশের দুর্বলতা নয়, দুর্বলতা ছিল সরকারের সদিচ্ছার অভাব ছিল। আমার একটাই প্রশ্ন, একটাই কথা বলতে চাই, বাংলার পুলিশকে যারা দুর্বল করেছে, বাংলার ভাবমূর্তিকে যারা বাংলাদেশের ভাবমূর্তি বলে চালাতে চেয়েছিল, বাংলাকে যারা সম্পূর্ণ বাংলাদেশের বর্ডারের সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, সেই সরকারের পতন আজ হয়েছে। এবং ভারতীয় জনতা পার্টির সরকার এসছে বলেই আজ পুলিশের এসটিএফ জঙ্গি গ্রেপ্তার করার সাহস দেখাতে পারে। এই রাজ্যের সরকার ভোট ব্যাংকের দোহাই দিয়ে জঙ্গিদের ছেড়ে রাখে না। বেশ, কৃষ্ণদা। দেখো, প্রথম কথা হচ্ছে যে জঙ্গি দমন বা অ্যান্টি টেররিজম যে অপারেশন বিভিন্ন দেশ জুড়ে বিভিন্ন রাজ্যতে, সেটা এত ঠুনকো নয় যে বিজেপির যে রাজনৈতিক ভাষ্য বা রাজনৈতিক পণ্য করে তুলেছে। তো যেরকম ভগবান শ্রী রামচন্দ্র থেকে শুরু করে আজকে জঙ্গি সবই করেছে। এই যে ওরা একের পর এক অভিযোগ করে এবং দীর্ঘদিন ধরে মিডিয়ার একটা বড় অংশ তাদেরই গুণগান করেছে বলে তারা অভ্যস্ত নয় সত্যিটার সম্মুখীন হওয়া। আজকে আহমদ হাসান ইমরান, তাকে নিয়ে যদি বিজেপি আজকে অভিযোগ করে, আমি প্রশ্ন করব, তো তাকে 2017 সালে রাজ্যসভার সাংসদ থাকার দরুন তাকে টেলিকম অ্যাডভাইজারি কমিটির প্রধান কেন করেছিল মোদী সরকার? যদি তার বিরুদ্ধে এতই অভিযোগ আছে, যদি গুরুতর, সে বিদেশি নাগরিক ওইটুই, তো এটা মোদী সরকার জবাব দিক, বিজেপির দায়। দ্বিতীয় কথা হচ্ছে ফারুক আহমদ খান, 2018 সাল, যার জঙ্গি নাম হচ্ছে সৈফুল্লাহ, এ বিজেপির ক্যান্ডিডেট ছিল জম্মু কাশ্মীরে।
খোঁজ নাও। সে একজন এক্স মিলিটেন্ট, এবং শুধু এক্স মিলিটেন্ট নয়, লস্করে তৈবার ঘাপটি মেরে লস্করে তৈবার জঙ্গি তালিব হুসেন শাহ, সে বিজেপির মাইনরিটি নেতা ছিল জম্মু কাশ্মীরে। তাকে পরবর্তীকালে আমাদের জঙ্গি দমন বিভাগ ভারতীয় সেনাবাহিনীর তারা ধরলো, তখন জানা গেল সে বিজেপির নেতা, কিন্তু সে ঘাপটি মেরেছিল, সে আসলে লস্করে তৈবার জঙ্গি। আমি ধ্রুব সাক্সেনার কথা বলতে পারি, ইন্দোরে বিজেপি যুব মোর্চার নেতা ছিল, আইএসআই চরবৃত্তি করতে গিয়ে তাকে এমপি পুলিশ এবং আমাদের এসটিএফই ধরেছিল। আমি আরও মানে তালিকাটা দীর্ঘ। আসামে আমার মনে আছে ইউপিএ আমলে আসামে নিরঞ্জন হোজাই, হ্যাঁ, সে একজন মিলিটেন্ট ছিল, তাকে বিজেপি শুধু ক্যান্ডিডেট করেনি। ডিমা হাসাও জেলা আছে, ওখানে একটা অটোনোমাস কাউন্সিল আছে, সেই ডিমা হাসাও অটোনোমাস কাউন্সিলে বিজেপির জেতা প্রার্থী ছিল, সে বিজেপির একজন জনপ্রতিনিধি ছিল, একজন জঙ্গি। তো সুতরাং জঙ্গি এবং বিজেপি, বললাম তো, ভগবানের মতো ধর্মের মতো বিজেপি জঙ্গিটাকেও রাজনৈতিক পণ্য করে দিয়েছে। আজকে আমি যদি বলি যে এত বড় ঘটনা, আজকে নিশ্চয়ই একটা জঙ্গি একটা জায়গা থেকে তাকে ধরা হলে সেটা এসটিএফ হোক, রাজ্য পুলিশ হোক, বা যারা রাজ্য পুলিশকে পরামর্শ দিয়েছে বা যারা অ্যাডভাইস করেছে বা যারা ইন্টেলিজেন্স ইনপুট দিয়েছে, তাদের সেটা সাফল্য, 100 বার সাফল্য। কিন্তু তৃণমূল আমলে যখন আমরা দেখেছি সেই হায়দ্রাবাদের বা ব্যাঙ্গালোরের ক্যাফে এক্সপ্লোশন থেকে শুরু করে অনেক জঙ্গি তারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা, এমনকি কলকাতা থেকেও তারা ধরা পড়েছে, বাংলাদেশ থেকেও অনেকেও এসে, তখন কিন্তু যখন সেই জঙ্গিদের ধরা হতো তখন ন্যারেটিভ এটা ছিল না যে পুলিশের সাফল্য, তখন এটা বলতো না পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশের সাফল্য, বিজেপির নেতারা বলতো এখানে আছে কেন, এখানে আছে মানেই তৃণমূল সরকার তাকে প্রশ্রয় দিচ্ছে তাকে। তাহলে আজকের ক্ষেত্রে আমি পুলিশের সাফল্যটা মেনে নিয়ে বলছি, আমরা জঙ্গি বৃত্তি বা এই টেরোরিজমকে কখনো রাজনৈতিক বাত বিতণ্ডার কোনো পণ্য বলে মনে করি না। বিজেপি মনে করে, তাদের অভ্যেসটাই ওরকম। তো কিন্তু আমরা বলবো তাহলে বিজেপি মাপকাঠি যেটা ঠিক করেছিল তার নিরিখে তাহলে আজকে বলতে হবে যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারে সে সাহস পায় কি করে এখানে থাকতে, তার মানে তারা এখানে সুরক্ষিত বলে অনুভব করে। বিজেপির সেদিন নেতাদের কথা বলছে। একটু আগে বলা হলো বাংলাদেশ, আচ্ছা পশ্চিম বাংলাতে আরজিকর আন্দোলন বা তার আগে বা তার পরে পশ্চিম বাংলাতে বাংলাদেশ বানিয়ে দেবো, শ্রীলঙ্কা বানিয়ে দেবো, নেপাল বানিয়ে দেবো, এ তো দিলীপ ঘোষের কথা, এ তো সজল ঘোষের কথা, এ তো বিভিন্ন বিজেপির নেতা কর্মীরা টিভির পর্দায় রাস্তাঘাটেই বলেছে, তাদের মুখেই শুনেছি। আজকে তারা বলছে ডিপ স্টেট। প্রথম কথা, ডিপ স্টেটের ব্যাখ্যাটাই তারা জানে না। ডিপ স্টেট হচ্ছে যে একটা নির্বাচিত সরকারের অধীনে থেকেও স্বতন্ত্রভাবে যে একটা গোষ্ঠী কাজ করে, যারা সেই সরকারকে গণতন্ত্রের পরিপন্থী হয়ে নির্বাচনের বাইরেও তারা ক্ষমতায় টিকিয়ে আনে। তো ডিপ স্টেট যদি ভারতে থাকে সেটা বিজেপি অনুচর হিসেবেই কাজ করছে। আজকে সাংবাদিক পেটানোতে আমি যদি 2014 থেকে আজকের 12 বছরের তালিকা দেখি, 40 জন সাংবাদিক আজকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যতে বিভিন্নভাবে মার্ডার হয়েছে বা অপ্রকৃতস্থ অবস্থায় তাদেরকে মৃত পাওয়া গেছে। আমি যদি জিতেন্দ্র সিং এর নাম নিই, যে 2015-তে উত্তরপ্রদেশের সাংবাদিক, বিজেপির একজন নেতার একজন সংসদের কারাপশানতে সে রিপোর্ট করেছিল, সে একটা স্টোরি করেছিল, তারপরে তার মৃতদেহ পাওয়া যায়। গৌরী লঙ্কেশের তো আমরা সকলেই উদাহরণ জানি, শওকত বুখারি, এই লম্বা লিস্ট। কিছুদিন আগে আমরা ভোপালে দেখেছি জার্নালিস্টরা বিজেপির বিরুদ্ধে খবর করেছে, একটা দুর্নীতি ফাঁস করেছে, সেই জার্নালিস্টদের ভোপালে একটা পুলিশ স্টেশনে মানে তাদের নিম্নাঙ্গের বস্ত্রটুকুন রেখে খালি গায়ে তাদেরকে থানাতে দাঁড় করিয়ে রেখেছে। সেই চিত্র এখনো গুগলে খুঁজলে পাওয়া যাবে। আমি আবার বলছি, ককরোচ পার্টির আন্দোলন, তাদের খুব গাজালা হয়েছে বুঝতে পারছি। আচ্ছা, ককরোচ পার্টি যদি জঙ্গি বৃত্তি করে থাকে, তাদের মধ্যে যদি ভারত বিদ্বেষী, ভারত বিরোধী, ভারতকে বিভাজন করার যদি ষড়যন্ত্র হয়ে থাকে, তাহলে ককরোচ পার্টির সাথে বিজেপি এবং বিজেপি সরকার কথা বলছে কেন? তাদের দাবিগুলো মানছে কেন? তাদের সাথে কথা বলে তাদেরকে, এমনকি তাদেরকে বিজেপির টিকিট দিচ্ছে। এই যে অভিজিৎ দীপকে নাকি আছে ওদের নেতা, সে তো পরিষ্কার বলেছে যে তাকে বিজেপি অফার দিয়েছে। তার মা মিডিয়াতে বলেছে যে বিজেপি বলেছে, এমনকি যখন সে রাজি হয়নি তাকে হুমকি অবধি দিয়েছে। একজন মোদিজি, অমিত শাহর মানে নাতি নাতনির বয়সী আজকালকার জেনজি যাকে বলে, তো তাদেরকে হুমকি দিতে হচ্ছে। এই হচ্ছে বিজেপি। সুতরাং বিজেপির আজকে মুখোশ
সম্পূর্ণভাবে খুলে গেছে। জঙ্গিও তাদের বন্ধু, ভারত বিদ্বেষীরাও বন্ধু। এই তো কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সব তথ্য ফাঁস হয়ে গেছে। কি বেশ, না, কিষাণ সেখানে একটা প্রাইভেট সেক্টর কোম্পানিকে তারা থার্ড পার্টি দিয়েছিল, সব তথ্য সেখানে ফাঁস হয়ে গেছে। বেশ। আজকে আমাদের ডিআরডিওর তথ্য বিদেশি হাতে চলে যাচ্ছে, বিদেশি রাষ্ট্রের হাতে চলে বেশ, যাচ্ছে। আমি তো আসবো। সুতরাং ভারত বিরোধী, ভারত বিদ্বেষী, ভারতের মানে ভারতকে ভেঙে ফেলা সব পরিকাঠামো বিজেপি 12 বছরে গড়ে তুলেছে। নীলাদ্রিদা, আপনি দুজনের ভার্সনই শুনলেন। আমার সোজা প্রশ্ন বাংলার মানুষ জানতে চাইবে, যেটা আগে অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যদি এই ঘটনা ঘটতো আর আজকে, দুটো ক্ষেত্রে আপনি কিভাবে ব্যাখ্যা দেবেন? দুজনের ব্যাখ্যা আপনি শুনেছেন। দুটো ক্ষেত্রে আমি একই ব্যাখ্যা দিতাম, কিন্তু আমি প্রথমেই আপনাদের সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি অন্য অনেক বিশ্লেষকের মতো মিনমিন করে কথা বলতে পারি না। এটাও হতে পারে, ওটাও হতে পারে, এটা ঠিক ওটা ঠিক, পলিটিক্যালি কারেক্ট ভাষ্য দিয়ে বেরিয়ে যেতে পারি না। আমি স্পষ্ট করে আপনাদের প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গে যারা জঙ্গি হিসেবে ধরা পড়ছে বর্তমান সরকারের সময় এবং আগের সরকারের সময়, কেন তারা একটি বিশেষ ধর্মের মানুষ? এমন নয় সেই ধর্মের সব মানুষ জঙ্গি, কিন্তু যারা জঙ্গি হিসেবে ধরা পড়ছে তারা কেন একটি বিশেষ ধর্মের মানুষ? যে কথাটা তৃণমূল কংগ্রেস বলতো না কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2019-এ যখন তৃণমূলের আসন লোকসভায় 34 থেকে 22-এ নেমে এলো, বলেছিলেন যে গরু দুধ দেয় সে লাথি মারলেও তা সহ্য করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলছিলেন, কৃষাণুদা বললেন না, 2026-এ নির্বাচনের আগে ধর্মাতলায় ধর্ণামঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে যদি আমরা চলে যাই তাহলে আপনাদের কিন্তু একটি বিশেষ কমিউনিটির মানুষ ঘিরে ফেলবে, 1 মিনিটে খেলা শেষ করে দেবে। তিনি সম্ভবত সেই জঙ্গিদের কথা বলেছিলেন। এই জঙ্গিদের চাষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে গত 15 বছর ধরে। তাই এর দায় যদি কাউকে নিতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। 15 বছরে চাষ করা জঙ্গি সারা বাংলায় যারা ছড়িয়ে আছে, তাদের 2.5 মাস কেন 3 বছরও শেষ করা যাবে না। জঙ্গি দমনে রাজ্যকে কতটা সক্রিয় হতে হবে, এবং এই জঙ্গিদের রূপ আমরা দেখেছি যখন আপনারা সাংবাদিকরা মার খেলেন, সেখানেও একটি বিশেষ ধর্মের মানুষ কিন্তু আপনাদের সাংবাদিকদের উপর আঘাত করেছে। আপনাদের সিদ্ধারা থাকলে চোখে চোখ রেখে আপনারা প্রশ্ন করতে পারতেন, আপনারা সেকুলার সাজার মুখোশ পরে বসে থাকতেন না। এত ভয় কিসের আপনাদের? যারা আপনাদের উপর আঘাত করছে, যারা ভারতবর্ষের উপর আঘাত করছে, যারা পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে গ্রেটার বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে, যে দলের স্লোগান ছিল জয় বাংলা, যেটা বাংলাদেশের আওয়ামী লীগের স্লোগান, যে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ লাথি মেরে বার করে দিয়েছে, আর পশ্চিমবঙ্গে যারা জয় বাংলা বলেছিল তাদের কি অবস্থা হয়েছে, সমস্ত বিশ্লেষকদের বিভিন্ন রকম অ্যানালিসিস মিথ্যে করে দিয়ে, সেটা আমরা দেখেছি। সুতরাং মানুষ কি চাইছে সেটা আমরা বুঝি। আপনারা সাংবাদিকরা একটু চোখে চোখ রেখে প্রশ্ন করতে শিখুন। আপনারা সত্যিটাকে স্পেড বলুন, আর সেকুলার সাজার মুখোশ পরে থাকবেন না। এই রাজ্য বিরাট সংকটের মুখোমুখি, কারণ এই রাজ্যে এই জিহাদিরা এই রাজ্যটাতে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন, তিনি ব্যর্থ হয়েছেন। এখন অন্য কেউ হয়তো নেতৃত্ব দেবেন, কিন্তু চক্রান্তটা চলছে। রক্তবীজের দল সারা বাংলা জুড়ে ছড়িয়ে আছে। তাই প্রশ্ন করবেন না 2.5 মাসে কেন ধরা গেল না, তাহলে আপনি জঙ্গিদের পক্ষে কথা বলছেন। প্রশ্ন করুন তাদের নিকেশ করতে কত টাইম লাগবে, এবং তার জন্য মিডিয়াকে সক্রিয় হতে হবে, আপনারা যদি জাতীয়তাবাদী মিডিয়া হন। অরিজিৎ, দেখুন, আমরা কৃষ্ণানন্দ কিন্তু বারবার অনেকগুলো দেখেছি- প্রশ্ন তুলেছেন, বলো। আমরা বারবার দেখেছি এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যখন ভারতের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য গোটা ভারতবর্ষ সহ বাংলায় প্রবেশ করতো জঙ্গিদের অ্যারেস্ট করার জন্য, তখন সবার আগে যিনি এনআইএর বিরুদ্ধে কথা বলতেন, সেই বাংলার নাকি অগ্নিকন্যা তথাকথিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলতেন এনআইএর ক্ষমতা কি করে হয় বাংলায় প্রবেশ করার। সেই মমতা ব্যানার্জি, আপনার মনে হতে পারে আজ আমি উত্তেজিত, অবশ্যই আমি উত্তেজিত। আপনার রক্ত গরম হয় না সেই কথাগুলো মনে পড়লে? ভারতবর্ষের সুপ্রিম কোর্টকে যারা অসম্মান করে, ভারতবর্ষের হাইকোর্টকে যারা অসম্মান করে, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, সেই নেত্রীর নাম মমতা, সেই নেতার নাম অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। হাইকোর্টের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে বিভিন্ন অরাজক পরিস্থিতি মন্তব্য করেন, বিচারপতিদের ঘরের বাইরে পর্যন্ত
ব্যানারিং পোস্টারিং করানো হতো, তাদের ভীতি প্রদর্শন করা হতো। কার যত বাংলাদেশি জেহাদি কালচারকে বাংলায় পরিপুষ্ট করে তোলার চেষ্টা হয়েছে এত বছর। এবং এনআইএর মতো একটা স্বশাসিত সংস্থা ভারতবর্ষের বুকে যখন তারা জঙ্গি ধরতে যায়, যখন তৎকালীন পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখতো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই এনআইএর ওপর আক্রমণ করানোর কাজ করত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পরিপুষ্ট জেহাদি জঙ্গিরা। আমি বলছি কারণ এই শাহজাহান বাহিনী পর্যন্ত তাদেরকে ছাড়েনি। শাহজাহান বাহিনীর লোকেরা এনআইএর ওপর, ইনভেস্টিগেশন এজেন্সির ওপর, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণ চালিয়েছে। এবং আমরা কি দেখলাম সেখানে কিভাবে বিভিন্ন আজকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী জেলায় জেলায় তাদের জায়গা থেকে অস্ত্র বোমা উদ্ধার হচ্ছে। এই জেহাদি কালচারটাকে তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এটা একটা দুটো জঙ্গির ব্যাপার নয়। এখানে জঙ্গিদের যে স্লিপার সেল আমরা জানি যেভাবে তারা কিভাবে সাইলেন্টলি কাজ করে, সেই স্লিপার সেল আমাদের ভারতবর্ষের বুকে বাংলাকে তাদের সেফ করিডোর মনে করত। কারণ তার নেতৃত্বে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার নেতৃত্বে ছিল ইন্ডি জোট, যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে থেকে শুরু করে গোটা ইন্ডি জোটের যত শরিক, আজকে বামের বিরুদ্ধে নাকি মমতা ব্যানার্জি আন্দোলন করেছে, সেই বামের সাথেও তিনি বলেছিলেন যে প্রয়োজন হলে বিজেপি বিরোধী শক্তির সাথে হাত মেলাবো। আজকে আমরা কি দেখলাম, যন্তর মন্তর বলুন বা যে কোনো জায়গায় সেই আন্দোলনে বাংলাদেশ থেকে ওপেন সাপোর্ট আসছে। বাংলাদেশি জঙ্গিরা বলছে যে আমরা চাই যে এই আন্দোলন গড়ে উঠুক। হঠাৎ করে নিট পরীক্ষার্থীদের আন্দোলনটা বদলে গেল জঙ্গি আন্দোলনে। সেখানে ভারতবর্ষের সার্বভৌমত্বকে আক্রমণ করলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করার কথা বলা হলো, প্রধানমন্ত্রীকে ইস্তফার কথা বলা হলো। এবং আমরা কি দেখলাম, এই বাংলাদেশ থেকে ঠিক একইভাবে সমর্থন জানিয়েছিল জঙ্গিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিডিও বার্তায় সেই সময়, যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যুদ্ধ ঘোষণা করুন, আমরা আছি, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। নির্বাচনের আগে এরকম বহু ভিডিও বহু মিডিয়া দেখিয়েছে। বেশ, অরিজিৎ, আমরা আমি একটাই আমি কথা আমি বলতে আমি চাই, আবার আসবো এই জেহাদি সরকাররা চলে গেছে, এখনো তারা চেষ্টা করছে ভারতবর্ষকে ভেঙে টুকরো করার, এই টুকরে টুকরে গ্যাংয়ের দালালরা। বেশ, অরিজিৎ, আমি আবার আসবো। কৃষাণুদা, নীলাদ্রিদা কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন তুললেন, অরিজিৎও কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন তুললো। সেই ধর্মতলার ধর্নার মঞ্চ প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ছিলেন, কিভাবে ডিফেন্ড করবেন, কি বলবেন? দেখো, ডিফেন্ড করার কিছু নেই, মানুষ বিচার করবে। কারণ বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলাতে জঙ্গি ধরা পড়ছে তারা একটা বিশেষ ধর্মতে। আমি জানতে চাই যে এই পরিস্থিতিটা যখন মহারাষ্ট্রে ধরা পড়ছে সেটা কি আলাদা, যখন কাশ্মীরে ধরা পড়ছে সেটা কি আলাদা, নীলাদ্রিদা? যখন ইউরোপে ধরা পড়ছে তখন কি আলাদা, যখন গুজরাটে ধরা পড়ছে তাদের যদি আমি রিলিজিয়াস প্রোফাইলিং এর কথা বলি সেটা কি আলাদা? মানে পশ্চিম বাংলাটা মেনশন করব, বাকিগুলো চেপে যাব, এটা হচ্ছে বলে দিই। প্রথম বলুন। কথা হচ্ছে নিশ্চয়ই কৃষ্ণদাসের সাথে একমত, একটি বিশেষ ধর্মের মানুষ, জঙ্গিরা 99% বিশেষ ধর্মের মানুষ, সেটা উনি স্বীকার করে নিলেন, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কোন রাজ্য দেখাতে পারবেন যেখানে মুখ্যমন্ত্রী বলছেন বেশ করব, মুসলমান তোষণ করব? প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন রাজ্য দেখাতে পারবেন যেখানে মুখ্যমন্ত্রী ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে হিন্দুদের শাসাচ্ছেন? কোন রাজ্য দেখাতে পারবেন ঈদের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম? দেখাতে পারবেন একটা রাজ্য? এখন বিষয়টা হচ্ছে না যে কথা জাগলারি করাই যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কথার জালগাড়ি করেননি, উনি নির্লজ্জ মুসলমান তোষণ করেছেন, উনি নির্লজ্জ জঙ্গি তোষণ করেছেন, সেটা আপনি সমর্থন করেন? আমি রেটারিক করতে এখানে নেই, আমি এখানে রাজনৈতিক, আপনি সেই সাম্প্রদায়িক বক্তব্যকে সমর্থন করেন? আমি আবার বলি, এইভাবে মানুষের ম্যান্ডেট আপনাদের বিরুদ্ধে গেছে, সমর্থন করেন না করেন না বলুন না? আপনি হিন্দু বিরোধী না আপনি জঙ্গি পন্থী বলুন না? আপনি হিন্দুদের পক্ষে না বিরুদ্ধে বলুন? যারা রাম মন্দিরে চুরি করে তারা হচ্ছে হিন্দু, মমতা বন্দ্যোপাধ্যায় রাম মন্দিরে যারা রামের নামে মন্দির করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করেন আপনি, সেটা স্পষ্ট করে বলুন। ধর্ণা মঞ্চ থেকে যা বলেছিলেন আমি আবার বলছি, আমি পলিটিক্যাল রেটরিকে আসিনি, আমি কোনো খাপ পঞ্চায়েতেরও পার্টিসিপেন্ট নই। আর আমি এখানে দুদিক থেকে এইটা করেন ওটা করেন হাত পা ছুঁড়ে এরকম হব না। বুঝে পেয়ে গেছি সে শাসক দলের জনভিত্তি তারা হারাচ্ছে, পায়ের তলায় মাটি তারা সরছে, তাই জন্য এত উত্তেজনা। পলিটিক্স বা রাষ্ট্র পরিচালনা এই উত্তেজনা দিয়ে হয় না, ধীর স্থির। তাদের নিজেদের মধ্যে প্রচুর নেতা আছে যাদেরকে অনুকরণ করা যায়,
হ্যাঁ, যে কিভাবে শালীন একটা ডিবেট করা যায়। আমি বলছি জগন্নাথ চট্টোপাধ্যায় তো আশা করি একজন আরএসএস এর খুব সক্রিয় কর্মী এবং বিজেপির নেতা এবং সাংসদ। তিনি কি বলেছেন? বিজেপি ক্ষমতায় এলে বর্ডার উঠে যাবে, এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যাবে। সমর্থন করেন? সমর্থন করেন? একবারও নিন্দা জানিয়েছেন? তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? আমি যেই উদাহরণগুলো দিলাম যে বিজেপির জনপ্রতিনিধি থেকে বিজেপির অফিস বেয়ারার থেকে সব জঙ্গি ধরা পড়েছে। ধ্রুব সাক্সেনা সক্রিয় বিজেপির যুব মোর্চার কর্মী শুধু নয়, কৈলাস বিজয়বর্গীর সাথে একাধিক মঞ্চে তাকে একসাথে দেখা গেছে। ব্যবস্থা নিয়েছেন আপনারা? আপনাদের মুখে না এই কথাগুলো মানায় না। মুখ্যমন্ত্রী একজন 70 বছর বয়সের মহিলা, তিনি ভাষণে একটা বক্তব্য রেখেছেন, আপনারা টুইস্ট করেছেন। আপনাদের আইটি সেল এই কাজগুলোই করে। যে আলু সোনা সোনা আলু মোদি বক্তব্য রেখেছিল, সেটা আপনারা খুব ভালোভাবে রাহুল গান্ধীর নামে চালিয়ে 5-10 বছর কাটিয়ে দিলেন। তো সুতরাং আপনারা এই টুইস্ট করেন। বিজেপি যেই হিন্দু ধর্মের প্রচার করে, বিজেপি যেই ধর্মটাকে রাজনৈতিক পণ্য করে, তাকে মুখ্যমন্ত্রী নোংরা বলেছেন। হিন্দু ধর্ম আমাদের শিরোধার্য, হিন্দু ধর্মে আমাদের পরিচয়, হিন্দু ধর্মকে কেউ বলেনি। আপনারা এই ব্যবসাটা করতে চান। মানে আপনারা বেসিক্যালি হচ্ছেন ব্যাপারী, আপনারা হচ্ছেন ব্যবসা করেন। ওই জন্য সারা বিদেশ জুড়ে আপনারা ওই মুসলিম দেশগুলোতে গিয়ে আল হাবিবি বলে জড়িয়ে ধরেন, আর এখানকার মুসলমানদের জঙ্গি বাংলাদেশি এই করে যান। হ্যাঁ, আমরা কোনো তোষণে বিশ্বাস করি না। আমরা মুসলমানেরও কাজ করব, হিন্দুরও কাজ করব, সব ধর্মের কাজ করব, দিনের শেষে বাঙালির কাজ করব। আর যারা জয় বাংলার বেসিসটা জানে না, জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান ছিল না। জয় বাংলা প্রথমে নজরুল ইসলাম লিখেছিলেন কোথায় বসে? বর্ধমান জেলাতে বসে। যে বর্ধমান পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের একটা জেলা। তো তার মানে তার সাথে ডেমোগ্রাফিক্যালি বাংলাদেশের কোনো মিল নেই। বাংলাদেশে জয় বাংলার বিরোধিতা কারা করেছিল? বাংলাদেশে জয় বাংলার বিরোধিতা করেছিল পাকিস্তানিরা। পাকিস্তান সেটাকে ব্যান করেছিল, খান সেনা ব্যান করেছিল। সেই ব্যান, সেই মুসলিম জঙ্গি জেহাদিদের ব্যান উপেক্ষা করে বাঙালি জনগণ জয় বাংলাটাকে তাদের জয়ধ্বনি হিসেবে শিরোধার্য করছে। আর এবারে কারা জয় বাংলার বিরোধিতা করছে? এই আরএসএস করছে, এই হিন্দুবাদীরা করছে। কেন করছে? তারা জয় বাংলাকে ভয় পায়। কারণ জয় বাংলা হচ্ছে বাঙালির স্লোগান, হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির জয়গান, যে বাঙালি রক্তে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বেশ, আমরা বিরতিতে যাব। ইতিহাসকে এত সহজে বিকৃত করতে পারবে না। প্রথম কথা হচ্ছে বিরতিতে যাব। আপনারা নাকি ধর্ণা মঞ্চ থেকে মমতার বক্তব্যটাকে ডিস্টর্ট করেছেন। উনি হিন্দুদের ঘিরে ফেলার কথা বলেননি, ওটা নাকি আপনারা পড়ে দিয়েছেন। কৃষাণুদা আজকে বলেন এত বড় থাপ্পড় খেয়েও মানুষের হাতে একজন তৃণমূল প্রবক্তার এই ঔদ্ধত্য হয় কি করে? মানুষের দিকে আঙুল তোলা। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, হিন্দু ধর্মকে অপমান করেছেন বারবার এবং হিন্দুদের শাসিয়েছেন। আমরা ধৃত জঙ্গি হামিদ মণ্ডল, যাকে বর্ধমানের আজ তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম যে এই যে জঙ্গি এতদিন ধরে বাংলায় ছিল, কলকাতা থেকে সে বর্ধমানে ট্রাভেল করে, দেখুন আমরা সে ছবি দেখাচ্ছি যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে হাউজিং থেকে গ্রেপ্তার করা হয়েছে। 14 দিনের কিন্তু পুলিশ কাস্টাডি হয়েছে হামিদ মণ্ডলের। আজকে কোর্টে তাকে প্রডিউস করা হয়েছে, সেই ছবি আমরা দেখবো এই মুহূর্তে। 14 দিনের পুলিশ কাস্টাডি, দেখুন যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, ধৃত জঙ্গি যার সঙ্গে কিন্তু আইএসআই এর যোগ পাওয়া যাচ্ছে থ্রু হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম, তাকে আজ কোর্টে প্রডিউস করা হয়েছিল। এবং দেখুন ধৃত জঙ্গি হামিদ মণ্ডল, মুখ্যমন্ত্রীর ওপর কি হামলার ছক, প্রাণঘাতী হামলার ছক ছিল সব থেকে বড় প্রশ্ন। এবং 14 দিনের কিন্তু পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে, সেই তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যে ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ধৃত জঙ্গি হামিদ মণ্ডল 14 দিনের কিন্তু পুলিশ কাস্টাডি। অরিজিৎ, খুব সংক্ষেপে বলবে তোমার ভার্সন, তারপরে আমরা অন্য টপিকে যাবো, বলো। তৃণমূল কংগ্রেস নাকি হিন্দু বিরোধী নয়। কৃষ্ণদা এই সমস্ত বক্তব্য রাখছেন, জানি না কে বিশ্বাস করবে। আমার তো মনে হয় না বাংলার মানুষ বিশ্বাস করার মতো জায়গায় আছেন, থাকলে এই রেজাল্ট কৃষ্ণদাদের হতো না। একটাই বক্তব্য, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের তৎকালীন মন্ত্রী, যিনি বলেছিলেন যে বাংলাদেশের এর বিরুদ্ধে যে মন্তব্যগুলো করা হচ্ছে প্রশাসকের বিরুদ্ধে, যেভাবে তিনি বাংলাদেশের তৎকালীন উপদেষ্টার হয়ে মন্তব্য করেছিলেন ভারতবর্ষের বিরুদ্ধে, সেখান থেকে বোঝা যায় যে তৃণমূল কতটা দেশদ্রোহী। তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম, তার যে বক্তব্য যে 50% মানুষ যদি উর্দু ভাষায় কথা না বলে তাহলে সে হতভাগা, তার থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেস কতটা হিন্দু বিরোধী।
আর শুধু ছেড়ে দিন, হিন্দু বা জঙ্গিদের বিরুদ্ধে যে মন্তব্য বিজেপি করছে সেটাকে তৃণমূল কংগ্রেস ঠেকাতে চাইছে, মানে হিন্দুত্বের বিরুদ্ধে তারা কথা বলছে বা একটি আমি কোনো সম্প্রদায়কে আঘাত করতে চাই না, কিন্তু নীলাদ্রিদা যে প্রশ্নটা তুলেছেন এটাও ভেবে দেখার বিষয় যে ঠিক যে জঙ্গিরা ধরা পড়ছে তারা একটি বিশিষ্ট সম্প্রদায়ের কেন, এটা আলোচনা করার বিষয় রয়েছে। আমার খুব অরিজিৎ, খুব পরিষ্কার সংক্ষেপে, আমরা অন্য topic এ যাবো কিন্তু। ছোট্ট দুটো পয়েন্ট দেবো। আমার খুব পরিষ্কার কথা, তৃণমূল নেতা অখিল গিরি, তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি তৎকালীন সময়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, আমি দুটো একসাথে বললাম, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে নিয়ে পরিহাস করেছিলেন, ভয়ঙ্কর পরিহাস করেছিলেন, এবং সেটাকে নিয়ে যে ভিডিও যে নিউজ হয়েছিল সেগুলো বিদেশি শক্তিরা সেটাকে দেখে উদ্বুদ্ধ হয়েছিল যে বাংলার কিছু নেতা শাসক দলের তৃণমূলের তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এদেরকে নিয়ে হাসাহাসি করছে, এদেরকে অপমান করছে, তাহলে বাংলাকেই ব্যবহার করে যেতে পারে ভারতকে ভাঙার জন্য। এবং তৃণমূল কংগ্রেস এমন একটা দল যারা জেহাদিদেরকে সম্পূর্ণ খুল্লা ছুট দিয়েছিল বলে সাধারণ মানুষ মনে করেছে। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেস যেভাবে একটু আগে কৃষ্ণানুজা জয় বাংলার সমর্থনে কথা বলছিল, আমি স্টুডিওতে বসে ভুলে গেছিলাম যে আমি তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সাথে কথা বলছি নাকি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মুখপত্রের সাথে কথা বলছি, যারা জয় বাংলা বলতে কমফোর্টেবল কিন্তু ভারত মাতার জয় বলতে গেলে, ভারত মাকে শ্রদ্ধা জানাতে গেলে যাদের গায়ে জয়। বেশ, অরিজিৎ ঠিক আছে, বেশ। আপনারা আরো একবার দেখুন যে ছবি আমরা দেখছি যে জঙ্গিকে, ধৃত জঙ্গি, তাকে আজকে কোর্টে প্রডিউস করা হয় এবং 14 দিনের কিন্তু পুলিশ কাস্টাডি দেয়া হয়েছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, আমরা দেখাচ্ছি যে জঙ্গিকে আজ বর্ধমান থেকে STF জালে তুলেছে, তাকে কিন্তু কোর্ট প্রোডাকশনের পর 14 দিনের পুলিশ কাস্টাডি, যে ছবি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। আমরা এবার আজকের পর্বে আমরা পরবর্তী যে টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, অর্থাৎ আপনারা জানেন এই অনুষ্ঠানে কিন্তু যে টপিক, যা তথ্য, যে খবরের ভেতরের খবর আপনাদের সামনে জানাবার দরকার, আমরা কিন্তু সেটাই এই অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরি। আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, এই অনুষ্ঠান থেকে আপনাদের সামনে জিজ্ঞেস করি যে একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, নবজাতক, আপনারা জানেন যে তার মাথার ওপর কত কোটি টাকার দেনা নিয়ে সে জন্মাচ্ছে, এবং দিন দিন যত দিন যাচ্ছে সেটা বাড়ছে। এটা আমি বলছি না, এটা তথ্য বলছে। কেন? কারণ অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী এক প্রশ্নের উত্তরে একদম রিসেন্টলি সংসদে তিনি বলেছেন 2026 সালে 31শে মার্চ পর্যন্ত ভারত সরকারের ঋণের পরিমাণ কত জানেন? 201,17,000 কোটি টাকা, যেটা এই যে 14 বছর আগে, অর্থাৎ বিজেপি সরকার 12 বছর, মাফ করবেন, বিজেপি সরকার 12 বছর, অর্থাৎ 2014 সালে প্রথম ক্ষমতায় আসে, তারপর 2026, তাহলে 12 বছর আগে এই যে অ্যামাউন্ট বললাম 201,17,000 কোটি টাকা, এর প্রায় অর্ধেক ছিল 12 বছর আগে। তাহলে যত দিন যাচ্ছে বিজেপি সরকারের ঋণের বোঝা লাফিয়ে লাফিয়ে কিন্তু বাড়ছে এই স্প্যানটায়, 2014 থেকে 2026 পর্যন্ত। তাহলে ঋণের বোঝা কত নিয়ে জন্মাচ্ছে ভাবতে পারছেন একটা নবজাতক, দিন দিন কিন্তু সেটা বাড়ছে। এই নিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করব এবং এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। কৃষ্ণদা, তো শুধু ঋণের বোঝা না, আজ অবধি স্বাধীন ভারতে যত সরকার হয়েছে তার মধ্যে 6 বছর অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকারই, NDA সরকারই ক্ষমতায় ছিল, এই সব সরকার নিয়ে যত ঋণ করেছে তার থেকে কয়েক গুণ বেশি ঋণ শুধুমাত্র এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বিগত 12 বছরে করেছে। এবং শুধু ঋণ করেনি, আজকে যদি তুমি দেখো যে আজকে আমাদের রিজার্ভ ব্যাংকের যে কর্পাস ফান্ড ছিল, হ্যাঁ, সেখান থেকেও টাকা তুলে নিয়েছে। আজকে আমাদের ভারত সরকারের অধীনস্থ নবরত্ন কোম্পানি ছিল, ONGC, বিভিন্ন কোম্পানিগুলো ছিল, BSNL, এগুলো ছিল নবরত্ন কোম্পানি। আজকে তারা ধুঁকছে, তাদের অর্থনৈতিক অবস্থা জর্জরিত, এবং তাদের কি বাধ্য করা হয়েছে, আজকে LICকেও একটা ব্যক্তি মালিকানার একটা কোম্পানির শেয়ার কিনতে, আদানি গোষ্ঠীর শেয়ার কিনতে বাধ্য করা হয়েছে, যার দরুন LICর যে শেয়ার ভ্যালু সেটা অনেকটা পড়ে গেছে। এবং আমরা দেখেছি কীভাবে এইগুলোকে ম্যানুপুলেট করা হয়েছে শুধুমাত্র বেশ কিছু বিজেপি ঘনিষ্ঠ, মোদী ঘনিষ্ঠ শিল্প গোষ্ঠীকে তাদেরকে ফায়দা তুলে দিতে। আজকে ভারতবর্ষে আমরা দেখেছি ED রেড,
এই ইডির রেড যেরকম একদিকে বিরোধী দল নেতাদেরকে কোথাও বিজেপির দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছে, এরকম আমরা একের পর এক শুধু লাস্ট 5 বছরে যদি ইডির রেড দেখি, যেখানেই ইডির রেড হয়েছে, সিমেন্ট কোম্পানি থেকে এয়ারপোর্ট যেরকম কোম্পানি চালায়, সবকটা কোম্পানি তারা ইডির রেডের পর তার ব্যবসা, তার কোম্পানি বেচে দিয়েছে একটিমাত্র শিল্প সংস্থা। তো আজকে তো আমরা দেখছি যে কিভাবে ক্রনি ক্যাপিটালিজম এই বিজেপির আমলে বাড়ছে এবং সারা দেশ এই দেনাদায় জর্জরিত হচ্ছে। এবং তারপর আজকে আমেরিকার সাথে এমন একটা ট্রেড ডিল করেছে যেখানে আমেরিকা আমাদের কাছ থেকে 0 শুল্কতে এক্সপোর্ট করবে, আর আমাদের আমেরিকাতে এক্সপোর্ট করার জন্য 18% শুল্ক দিতে হবে, যেখানে টেক্সটাইলের মতো সেক্টরে বাংলাদেশ যে আমাদের কম্পিটিটার, সেই বাংলাদেশ 0% ট্যারিফে আমেরিকাতে এক্সপোর্ট করবে, কিন্তু আমাদের যারা টেক্সটাইল এক্সপোর্টার তাদেরকে 18% দিতে হবে। ওইদিকে আমাদের যেটা মানে যেগুলো আমাদের ভিত্তি, কৃষিজাত দ্রব্য, আজকে দুধজাত দ্রব্য, এইসব জিনিসে আমেরিকার খোলা দাঁড় করে দিয়েছে। আমেরিকার যে কোনো আসবে বিভিন্ন দেশ থেকে দুধ, ছানা, দই, মাখন, চিজ, এইগুলো সব তারা বিক্রি করবে। তো সুতরাং একদম আমাদের অর্থনৈতিক অবস্থা জর্জরিত। এবং সেটাই আজকে তুমি যদি যেই জেন জির যে আমরা আন্দোলন দেখলাম, যারা দিল্লিতে গেছে বা যে সাংবাদিক বন্ধুদের থেকেই শুনছিলাম যে তাদের ম্যাক্সিমাম জনই খুব বিত্তবান পরিবার থেকে এসছে। তো বিত্তবান পরিবারগুলো মানে আপার মিডিল ক্লাস, আপার ক্লাসের লোকেরাও আজকে এই অর্থনৈতিক অনটনের যে প্রভাবটা তারা আজকে ফেস করছে, তারা দৈনন্দিন জীবনে এটা অনুভব করছে, তার জন্য প্রতিবাদ হচ্ছে, যার জন্য রুখে দাঁড়াচ্ছে। এখন ম্যানিপুলেশন আছে, ইলেকটোরাল ম্যানিপুলেশন, ইলেকশন কমিশন, এগুলো ম্যানিপুলেশন আছে, ওই জন্য মানুষ এই সবগুলো ধরে নিয়েছে। একটু আগে অনেকগুলো কথা বলা হলো, জয় বাংলা। আরে আমাদের দেশের রাষ্ট্রপতি যাকে নিয়ে এত স্পর্শকাতর বক্তব্য বিজেপির ভাই রাখলেন, সেই দেশের রাষ্ট্রপতিও জয় বাংলা বলেছে, তারও তাদের নিন্দা জানা। তো বিশেষ করে কি এরা মানে নিজেরা এত মানে বাতেলা দিয়ে দিয়েছে 12 বছর ধরে, তাদের সর্বোচ্চ নেতৃত্ব থেকে পাড়ার চুনোপুটি নেতা অবধি এত বাতেলা দিয়ে দিয়েছে যে তাদের এখন জানে না যে কোনটা রাখবো। এই কলকাতার বুকে মমতা ব্যানার্জি বলেছিল যে হাসিনার মতো হেলিকপ্টার আসছে, বাংলাদেশের মতো পালিয়ে যেতে হবে। আজকে বাংলাদেশ শুনলেই ভয় পাচ্ছে, বলছে সেটা নাকি ভারত বিরোধী। আরে রাজনৈতিক বিরোধিতাকে তারা এখন দেশ, রাষ্ট্রবাদ, দেশপ্রেমের সাথে ওতপ্রোত। রাজনৈতিক বিরোধিতা থাকবে, দেশের প্রধানমন্ত্রীর বিরোধিতা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতা হবে, বিগত দিনেও হয়েছে, আগামী দিনেও হবে। কিন্তু সেটাকে রাষ্ট্রপ্রেম, দেশভক্তি, সন্ত্রাসবাদ ও অন্য দেশ, ডিপ স্টেট এমন গুলিয়ে দিচ্ছে, কিন্তু নিজেরা যে সম্পূর্ণভাবে গুলিয়ে আছে এটা পরিষ্কার। নীলাদ্রিদা, তাহলে আমরা কি বলতে পারি ঋণের জালে সরকার? বিজেপি RSS এর বিরোধিতা করবেন কৃষ্ণ দ্বারা, কিন্তু সেই বিরোধিতাটা যখন ভারতবর্ষের বিরোধিতা হয়ে দাঁড়ায়, যার বহু উদাহরণ পাওয়া যাচ্ছে, তখন সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, আমি এই প্রশ্নে চলে আসি আপনার। আপনি ঋণের ফিগারটা দিচ্ছেন, কিন্তু আমি জিডিপির ফিগার আপনাকে দিই। 2014 সালে ভারতবর্ষের জিডিপি ছিল $2.03 ট্রিলিয়ন, যেটা বিশ্বে 10 নম্বর ছিল ভারতের অর্থনীতি। আর 2026 সালে সেই জিডিপি বেড়ে দাঁড়িয়েছে $4.1 ট্রিলিয়ন, যেটা বিশ্বে 5টা বৃহৎ অর্থনীতির মধ্যে একটা, অর্থাৎ 10 থেকে 5-এ আমরা উঠে এসেছি। এবার খরচা যেটা সরকারের, যেখানে ঋণ হয়, খরচা 2 ধরনের হয়। একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যাতে সম্পদ ক্রিয়েশন হয়, আর একটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। যেটা তৃণমূল সরকারের সময় পশ্চিমবঙ্গে প্রচুর এটা হয়েছিল, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে ভোট যেত। আচ্ছা, সেই একটা এক্সপেন্ডিচার হয়। ভারতবর্ষে যদি আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখি, তাহলে সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে একটা হিউজ গ্রোথ হয়েছে, যেটা হচ্ছে 11 লাখ কোটি ক্যাপিটাল এক্সপেন্ডিচার আউট অফ টোটাল এক্সপেন্ডিচার অফ 49.6 লাখ ক্রোর। অর্থাৎ আপনার ঋণটা বেশি মনে হচ্ছে কেন না, জিডিপিটা ডবল প্রায় হয়ে গেছে এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বেড়েছে, তার ফলে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। আজকে আপনি ফিগারের দিকে তাকান, আমি ফিগার নিয়ে কথা বলি। ভারতবর্ষ এখন বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত বৃহৎ অর্থনীতি। এটা কোনো বিজেপি বলেনি, ভারত সরকার বলেনি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক কথা বলেছে। ভারতবর্ষ সারা বিশ্বকে আজ পথ দেখাচ্ছে। আর কৃষাণুদারা সেই ভারতের যখন বদনাম করছেন, কৃষাণুদা ইজ টু
স্টুডিওয়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে, তখন তারা কিন্তু ভারতবর্ষের বিরোধিতা করছেন। তাই আমি আবার বলছি, প্লিজ বিজেপি RSS এর আরও বিরোধিতা করুন, আপনারা হেরেছেন, পরের বার আরও বিরোধিতা করুন, কিন্তু ভারতবর্ষের বিরোধিতায় সেটা পর্যবেসিত করবেন না জয় বাংলা বলে। জয় বাংলা নজরুল ইসলাম যখন বলেছিলেন তখন বাংলা অবিভক্ত ছিল। আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে, মহারাষ্ট্রে জয় মহারাষ্ট্রীরাম বলে, ওরা যদি জয় পশ্চিমবঙ্গা বলতেন কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু জয় বাংলাটা আওয়ামী লীগের স্লোগান বাংলাদেশে, ওটা বাংলাদেশের কথা বলে। এর পেছনে একটা গভীর দেশদ্রোহী অভিসন্ধি খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যখন মিথ্যাচার করে ভারতবর্ষের অর্থনীতিটাকেও কলঙ্কিত করার চেষ্টা করছেন কৃষ্ণানুদারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, অরিজিৎ। দেখুন, আমরা এতক্ষণ ধরে শুনলাম, মানে কৃষাণুদা যে বক্তব্য রাখছেন আমি বেশ উপভোগ করছি, মানে ভালো লাগছে, বেশ শেখানো বক্তব্যের মতো শোনাচ্ছে জিনিসটা। কিন্তু আমার খুব কার শেখানো পরিষ্কার বক্তব্য? বক্তব্য হতে পারে ওদের IT সেলের শেখানো বক্তব্য। আপনি সেখানে আমার বক্তব্য আমার বলছেন। আমার পরিষ্কার বক্তব্য একটাই, যে বাংলা ভাষা নিয়ে বাঙালির সম্পর্কিত, আমি E20 ম্যাটারে আসছি, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন, একটু পারলে পরবর্তীকালে কোনো ডিবেটে জবাবটা দেবেন কৃষ্ণদা। বাংলা এখানেই ভাষা দেবে, নিয়ে নিশ্চয়ই এখনই এত দেবে। এত এত যখন বাংলা ভাষার প্রতি প্রেম, তাদের দাড়ি ভিটে কাণ্ডে যখন রাজেশ আর তাপস গুলি খেয়ে মারা গেল, তখন আপনাদের এই প্রতিবাদটা কোথায় ছিল? যাই হোক, যে টপিকে কথা হচ্ছে সেটা হচ্ছে E20। দেখুন, E20 বলে নয়, না, যে কোনো E20 ক্ষেত্রে, নয় তো, E20 তে sorry, আমরা এখন আসিনি। যে E20 নয়, সরি, যে কোনো ক্ষেত্রেই বলুন, আপনি ঋণের ম্যাটারটা কথাটা বলছেন। দেখুন, একটা কথা বলি, ঋণ যে কোনো একদম মানে অ্যাডভান্স যে কোনো কান্ট্রিতে, ভারতবর্ষ নয় শুধু, গোটা পৃথিবীর বুকে এই ঋণ কালচারটা এটা নর্মাল। যে কোনো দেশের উন্নতির ক্ষেত্রে আপনাকে যে কোনো গভর্নমেন্ট, সেটা দেশের গভর্নমেন্ট হোক, রাজ্যের গভর্নমেন্ট হোক, আর কোনো যে কোনো প্রদেশের গভর্নমেন্ট হোক না কেন, সেখানে ঋণ আপনাকে নিতে হবে, আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে, সেটা GDPর জন্য বলুন বা যে কোনো ক্ষেত্রে বলুন, বা সমস্ত ক্ষেত্রেই ঋণের যে প্রয়োজনীয়তা সেটা আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আর কৃষাণুদারা বড় বড় কথা বলছেন, বাম আমলে আমরা দেখেছিলাম 2011 সালের আগে অবধি প্রায় 2 লক্ষ কোটি টাকা দেনা করেছিল বামেরা, সেটা প্রায় 7.5 থেকে 8 লক্ষ কোটি টাকা দেনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 2 থেকে 8 লক্ষ একটু মাইনাস করে দেখবেন কত কোটি টাকা হয়, কত লক্ষ কোটি টাকা হয়। আর সব থেকে বড় কথা, একটা কথা বলি, যারা বড় বড় কথা বলছে উন্নতি নিয়ে, যারা বড় বড় কথা বলছে ঋণ নিয়ে, তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিজোট, এই বাংলায় একবার আসুন না। তৃণমূলের বন্ধুরা, তৃণমূল সম্পর্কে তো ছেড়েই দিন। তৃণমূল, আজকে নীলাদ্রিদার একটা ব্যাপারে আমি বিরোধিতা করব এখানে বসে। নীলাদ্রিদা বলছেন, যিনি যে কথাগুলো বলছেন তার মধ্যে একটা কথা উনি উল্লেখ করেননি, এটা আমার খারাপ লেগেছে, যে তৃণমূল শিল্পকে গুরুত্ব দিয়েছে। তৃণমূলের নেতারা ধর্ষণকে একটা শিল্পে পরিণত করেছে, তৃণমূলের নেতারা চুরিকে একটা শিল্পে পরিণত করেছে। এই এত শিল্প মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করেছে। শিক্ষায় দুর্নীতি, না, স্বাস্থ্যে দুর্নীতি, সবচেয়ে বড় কথা জিহাদিদের চাষ করেছে এই একদম পশ্চিমবাংলায়। জেহাদি শিল্প এই চাষ বাংলায় যে একটা তৈরি। শিল্প হতে পারে, চাষ এটা কি তৃণমূল একটা শিল্প করে হতে দেখিয়েছে। পারে। আর সব থেকে বড় কথা, এই গঙ্গার ধারে ধারে বিভিন্ন জুট মিল বলুন, বা টাটা গোষ্ঠীকে তাড়ানো বলুন, বা আদানি গোষ্ঠীকে প্রেসারাইজ করে এই সিন্ডিকেটের চাপে মাথা নামানোর ব্যবস্থা করা বলুন, সব কিছুর জন্য যিনি দায়ী, সেটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারের মাথা দায়ী। সেই মাথা একটাও হতে পারে, দুটোও হতে পারে। কখনো শুনতাম পার্থবাবু নাম্বার 2, তারপরে শুনলাম কোনো এক ভাইপো নাম্বার 2। শুধু একটা কথা বলি, লিপস অ্যান্ড বাউন্সের যিনি কৃতিত্ব, যিনি কর্ণধার, সেই লিপস অ্যান্ড বাউন্সের নায়ককে বলছি, খুব বেশি দিন আপনাকে বাইরে থাকতে হবে না। আর তৃণমূল কংগ্রেসের মুখপত্রদের একটা কথা বলি, আজকে দুর্নীতি নিয়ে আপনারা যত কম কথা বলবেন তত শুনতে ভালো লাগে। আজকে ঠিক কথা বলেছেন, এই ককরোচদের সম্পর্কে আপনার এত সহমর্মিতা কৃষ্ণানুদা, আমার ভীষণ ভালো লাগলো। ক্লাব স্টুডিওয় বসে বলতে বাধ্য হচ্ছি। আচ্ছা, কৃষ্ণানুদা, লাস্ট কোশ্চেন, আজকে ককরোচদের বা এই জেনজিদের বলছেন, যদিও জেনজেড বা জেনজিরা যদি বিজেপির সাথে না থাকতো বিজেপি সরকার আসতো না। আমার কথা খুব পরিষ্কার, যে এই আন্দোলনের পরে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার, মোদী সরকার মাথা নামায়নি। এটা মাথায় রাখবেন যে কখনো সমস্ত ম্যাটারে কোনো বিরোধিতা থাকলেই তাকে জবরদস্তি তাকে দাবিয়ে দিতে হবে, এটা ভারতীয় জনতা পার্টির সরকার মনে করে না। তাকে ডিমোলাইজ করতে হবে। তাই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন, কিন্তু এখানেই পরিষ্কার যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরই
তাদের যে আচরণ এটা প্রমাণ করছে সেটা নিট কেলেঙ্কারির জন্য ইস্তফা দিতে হলো কেন সেটা নিয়ে আমরা আলাদা শো করেছি, কিন্তু আলটিমেটলি ওটা তদন্তের বিষয়, ঠিক কি ভুল, উনি দোষী কি নির্দোষ, তাই বিজেপি সরকার তাকে সরিয়ে নিয়েছে। ইস্তফা দিতে হলো কারণ উনি ওবিসি, আর কৃষ্ণদয় বললেন উচ্চ বর্ণের ছেলেমেয়েরা আন্দোলন Exactly, কারণ এটা ওবিসি নেতার বিরুদ্ধে উচ্চ বর্ণের প্রতিবাদ, ঠিক আছে, তাকে মাথায় রাখতে হবে। নেবো, তারপর আমরা E20 যাব প্লিজ। মানে এরা দেশটাকে জাতি ধর্ম সব বিষয়তে জর্জরিত করে যখন এরা ক্ষমতা থেকে যাবে, দেশটা যে কি রূপে থাকবে ভগবান জানে। আমি আজকে আমার মানে অনেকগুলো কথা শুনছিলাম, আমার একটু মনে পড়ে গেল যে এরা যখন এই একদিকে এই ধর্মেন্দ্র প্রধান এই বলছে আজকে উড়িষ্যাতে মেডিকেল এন্ট্রেন্সে আবার পেপার লিক হয়েছে। কখন হয়েছে? যখন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন ভবিষ্যতে আর পেপার লিক হবে না, যখন আইন পাস হয়েছে, তার সংশোধনী পাস হয়েছে, তারপরে আজকে পেপার লিক হয়েছে। এতটা অপদার্থ এবং এই যে বলছি না দুর্নীতিবাজ এতটা যে এখন ঠকবাজতে গা উজাড় হয়ে যাচ্ছে। তো সুতরাং এরা দুর্নীতি কোথাও উন্মোচিত, আলোচনা হচ্ছিল না, আলোচনা এখন হতে শুরু করেছে। এবং আর মিডিয়াকে, অনেক বড় অংশের কর্পোরেট মিডিয়াকে আর নতুন প্রজন্ম আর ধর্তব্যের মধ্যে নিচ্ছে না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে বা ব্যক্তিগত আলোচনাতে ফাঁস হয়ে যাচ্ছে। আর এইভাবে ধর্মর সুরসুরি দিয়ে, দেশপ্রেমের সুরসুরি দিয়ে, জাতি বিদ্বেষী কথা বলে আর বেশি দিন টিকে থাকা যাবে না। বেশ, আমরা পরবর্তী যে টপিক নিয়ে আমরা আপনার সামনে আলোচনা করব সেটা E20। আপনারা ধারাবাহিকভাবে দেখেছেন, আমরা কিন্তু সিরিজ ওয়াইজ বেশ কয়েকটি পর্বে, গত 4টে পর্বে কিন্তু আমরা E20 অর্থাৎ ইথানল 20% আর পেট্রোল 80%, এই E10 থেকে E20 যে জাম্পটা হলো এটা কেন, এবং নীতিন গাডকারির ফ্যামিলি পরিবার কিন্তু এর থেকে বেনিফিটেড হচ্ছে, এরকম একটি অভিযোগ উঠে আসছে। আমরা তার আগে ডিসকাশনে যাওয়ার আগে আপনাদেরকে পাশাপাশি কমিউটার অর্থাৎ যারা পেট্রোল পাম্পে যাচ্ছে গিয়ে E20 পেট্রোল ভরছে এবং যারা মেকানিক তারা কি বলছেন পাশাপাশি রাখবো, শুনুন। ইঞ্জিনে প্রবলেম এসে যাচ্ছে, প্লাগ শর্ট হয়ে যাচ্ছে, কার্বোরেটর খারাপ হয়ে যাচ্ছে, কাস্টমারকে যখন বলছি তো ও ঘাবড়িয়ে যাচ্ছে। এবার একটা কার্বোরেটর চেঞ্জ করতে গেলে 3,000 টাকা, কারো 4,000 টাকা, কারো 5,000 টাকা দাম আছে, হয়তো সম্ভব না। এবার জলটা কোথা থেকে আসছে আমরা কী করবো? আমরা বলি বৃষ্টির জল ঢুকে যাচ্ছে। तेल में तो पानी आ रहा है पेट्रोल पंप से, और डीजल फिल्टर टंकी साफ करना पड़ जा रहा है। কোনো পেট্রোল পাম্পে যাবেন না, অন্তত 2 থেকে 300 কিলো গ্রাম জল থাকে, তারপরে পেট্রোল থাকে। লাস্ট পেট্রোল যেটা যায় গাড়িওয়ালা, पेट्रोल पंप वाला বোঝে না, এরা বোঝে না, ওই তেলটা দিয়ে যায় তখন জল চলে। इंजन में हम लोग का बहुत प्रॉब्लम हो रहा है। इंजन से हम लोग का ना धुआं निकल रहा है अचानक से, इंजन में गर्म हो जा रहा है, इंजन बॉडी गर्म हो जा रहा है, पूरा गाड़ी का बॉडी হিট हो जा रहा है बहुत जल्दी। আজকে ডেটে E20 পেট্রোল ভরিয়ে আমার অ্যাভারেজও কমেছে, প্লাস আমার হেভি মেনটেনেন্সও বেড়ে গেছে। মাইলেজটাও কি কমছে? হ্যাঁ, মাইলেজও কমেছে। বাইকে থ্রটল বডি চেঞ্জ হয়ে গেছে, ফিউল লাইনে প্রবলেম এসছে। সেটা তো হবেই, তো ইঞ্জিন তো খারাপ হয়ে যাবে, তো ওই E20 নিয়ে তো লাভ হবে না কিছু, তো এই গাড়িগুলো কি হবে? হ্যাঁ, মাইলেজ তো কমবে, বড় বড় দামি দামি গাড়িগুলো আগুন লেগেছে, তো ওই গরিব মানুষগুলো কোথায় যাবে? দেখুন, আমরা পাশাপাশি কিন্তু রাখলাম যারা পেট্রোল পাম্পে যাচ্ছেন, সাধারণ মানুষজন তারা E20 পেট্রোল ভরছেন, এবং মেকানিক যারা তারাও কিন্তু বলছে, আমরা কোনোটা জায়গায় পজিটিভ ভাইবস পেলাম না যে হ্যাঁ এটা ইঞ্জিনের জন্য ভালো কিংবা গাড়ির জন্য ভালো। এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট দিয়েও কিন্তু এপিসোড করে আপনাদের সামনে তথ্য তুলে ধরেছি। আমাদের এখন প্রশ্ন, আমি প্রথমে শুরু করব অরিজিৎ। নীতিন গাডকারির ফ্যামিলি কিন্তু এর সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ এবং তারা বেনিফিট পাচ্ছেন, কারণ আমরা প্রত্যেকে জানি ইথানল ইথাইল অ্যালকোহল থাকে, এরকম অভিযোগ উঠে আসছে। বলো। তারপর অভিযোগ উঠে আসা আর অভিযোগ প্রমাণ হওয়ার মধ্যে পার্থক্য আছে। আজকে কংগ্রেস সরকারের গোটা ভারতবর্ষ জুড়ে তাদের যত দুর্নীতি, সেটা বিভিন্ন টপিকে বলুন, আজকে যদি আমি লিস্ট খুলতে বসি তাহলে হয়তো আপনার শোয়ের টাইম শেষ হয়ে যাবে। আমরা বারবার বলে এসেছি ইউপিএ এর আমলে যে দুর্নীতি হয়েছে, আজকে E20 বলুন, সেটা এখন হয়তো তারা অভিযোগ আনছে। আমি অবশ্যই কখনো আমি এটা অন্ধের মতো, বিজেপি সরকার কোনোদিনও বলেনি যে কোনো দুর্নীতি যদি হয়ে থাকে বা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে সরকারের, একটা গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে, সে যদি 100টা কাজ করে তার মধ্যে একটা বা 0.11% তার মধ্যে কোনো নেগেটিভিটিও থাকতে পারে। এটা নেগেটিভিটি বলছো তুমি, একবারও বলিনি, আপনি মিসলিড করছেন আমার কথাটা। আমি আবার বলছি, থাকতে পারে কি পারে না সেটা তদন্তের বিষয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সেটাকে কেন্দ্র করে সরকার বিরোধিতা
সেটা কিন্তু সম্পূর্ণ অন্য লক্ষণ। আপনাকে মনে রাখতে হবে কোনো না কোনো ইস্যু, যেহেতু নিটের ইস্যু শেষ, এখন E20 চাই, E20 শেষ হবে আবার আর একটা নতুন ইস্যু চাই। আজকে পেপার লিক নিয়ে তো কথা হচ্ছে, পাঞ্জাবের পেপার লিক নিয়ে কথা হলো না কেন, কেরালার দুর্নীতি নিয়ে কথা হলো না কেন? দেখুন বারবার বলছি E20 নিয়ে যে আন্দোলন, আজকে বিভিন্ন ককরোচ জনতা পার্টির যে আন্দোলনটা কদিন আগে দেখলাম ওই নিটকে কেন্দ্র করে, এখন আবার নতুন একটা আন্দোলন শুরু হতে যাচ্ছে, আবার এটা শেষ হবে আর একটা আন্দোলন। আজকে এই ডিপ স্টেটের ম্যাটারটাকে খুব ইজিলি চাপা দেওয়ার চেষ্টা করছে। আরেকটা আন্দোলন মানে সিজেপির আন্দোলনের ফলে তো ধর্মেন্দ্র প্রধান ইস্তফা, তাহলে এই ক্ষেত্রে কার ইস্তফা? একদম না, আমি আবার বলছি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, ভারতীয় জনতা পার্টির সরকার তারা সাধারণ মানুষের মতকেও গুরুত্ব দেয় আর আন্দোলনকেও, আন্দোলনকারীদেরকেও গুরুত্ব দেয় যদি তাদের উদ্দেশ্য সঠিক থাকে। কিন্তু তার মানে এটা নয় যে ধর্মেন্দ্র প্রধান দোষী, সেটা তদন্তের বিষয়। আর E20 নিয়ে যারা কথা বলছেন তাদের বলবো, এই শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে শুরু করে হসপিটালে হসপিটালে যারা ধর্ষণকে শিল্প হিসেবে তৈরি করেছে তাদের অন্তত মুখটা বন্ধ রাখা উচিত। কেন্দ্রীয় সরকার অবশ্যই এটার ব্যাপারে ওয়াকিবহাল, যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে তার জন্য উপযুক্ত ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নেবে। কিন্তু এটা সম্পূর্ণ রকম একটা সরকারকে ভুল প্রমাণিত করার জন্য, তার গায়ে দাগ লাগানোর জন্য চক্রান্তকারীরা এই চক্রান্ত করছে। বেশ কৃষ্ণদা, E20 নীতিন গাডকারির নাম উঠে আসছে। দেখো এখন কে শেখানো বুলি বলছে এটা তো আমি দেখতেই পাচ্ছি। আমি নতুন কোনো কথা দুজন আমার কো প্যানেলিস্ট থেকে শুনলাম না যেটা আমি বিগত 1 বছর ধরে শুনছি নয়। আমি নতুন কোনো তথ্য তাদের থেকে, সেই একই পলিটিক্যাল রেটরিক, ঠিক মনে হচ্ছে যেন রাজনৈতিক মঞ্চে ভাষণ দিচ্ছি, কোনো নতুন তথ্য নেই, কিচ্ছু নেই। আচ্ছা, দেশের পার্লামেন্টটা তো ক্ষমতাসীন দল তো বিজেপি। গত বছর ডিসেম্বর মাসে আমাদের দলের একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি এই বিষয়ে 4টা প্রশ্ন করেন ভারতের যিনি রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে মিনিস্টার এবং যে এই যে ফুয়েল স্ট্যান্ডার্ডস নিয়ে। সেখানে 4টা প্রশ্ন আমাদের তরফ থেকে পার্লামেন্টে রাখা হয়, স্যার তার নথি আমার কাছে আছে এবং সরকারের রিপ্লাইটাও আছে। সেখানে 4টা প্রশ্নের মধ্যে ছিল whether government has prescribed clear norms mandating vehicle manufacturing to label or certify models as E10 or E20 fuel compatible, and if so the details thereof. দ্বিতীয় প্রশ্ন ছিল whether such certificate data has been made publicly available to customers, and if so the details thereof. তৃতীয় প্রশ্ন ছিল না নাম্বার অফ ভেহিকলস কারেন্টলি রেজিস্টার্ড ইন দ্য কান্ট্রি দ্যাট আর নট কম্প্যাটেবল উইথ E20 ফুয়েল স্ট্যান্ডার্ডস। আর চতুর্থ প্রশ্ন ছিল whether any phase out or retrofit program for non-compliant vehicle has been announced, and if so the details thereof. এর পরিপ্রেক্ষিতে শ্রী নীতিন জয়রাম গডকারি, মানে নীতিন গডকারির ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে সেখানে যে রিপ্লাইটা টেবল করা হয়েছে, সেখানে বলা হয়েছে দ্য কম্প্যাটেবিলিটি অফ ভেহিকল উইথ দ্য লেভেল অফ ইথানল ব্লেন্ড অফ E20 শ্যাল বি ডিফাইন্ড বাই দ্য ভেহিকল ম্যানুফ্যাকচারার অ্যান্ড দ্য সেম শ্যাল বি ডিসপ্লেড অন দ্য ভেহিকল বাই পুটিং আ ক্লিয়ার ভিজিবল স্টিকার। তুমি দেখো যে তারা নিজেদের দায়ভারটা যারা গাড়ি বানায় সেই সব সংস্থার উপর চাপিয়ে দিল। তার মানে তারা বানাচ্ছে, তারা মানুষকে বাধ্য করছে E10 এবং এখন E20 কিনতে, কিন্তু সে জানে না যে সে তার E20 কম্প্যাটেবল নয় যে গাড়িতে, 2023-এর আগেকার গাড়িতে। আমার গাড়ি 2023-এর আগে। তো তাহলে পশ্চিম বাংলাতে আমরা খোঁজ নিয়ে দেখেছি 2 কোটির কাছাকাছি গাড়ি আছে, তার মধ্যে 50 থেকে 60,000 70,000-এর বেশি E20 কম্প্যাটেবল গাড়ি নেই। তার মানে প্রায়, মানে যদি 2 কোটিকে আমি 200 লক্ষ ধরি, তার মানে প্রায় 199 লক্ষের বেশি গাড়ি পশ্চিম বাংলাতে, মানে 99.99% গাড়ি তারা E20 কম্প্যাটেবল নয়। অথচ পশ্চিম বাংলা এবং সারা দেশের মানুষকে, যারা মানে মেজরিটি যারা হিন্দু, এই যে এত হিন্দু হিন্দু বলছিল তো, এই হিন্দুদের পকেট কাটা হচ্ছে, মানে দিবালোকে চুরি করা হচ্ছে। এবং এখানে 4টা প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই। আমরা কিছুদিন আগে দেখলাম ছত্তিশগড়ে একটা ক্রেতা সুরক্ষা আদালত, একটা কনজিউমার ফোরামে একজন ওরকম, যে সরকার তার দায়ভার থেকে সেখানে সেই ব্যক্তিকে নতুন গাড়ি এবং সরকারকে বাধ্য করেছে যে এই টাকাটা তাকে ফেরত দিতে। তো সুতরাং সরকার ধরা পড়েছে আরেকটি চুরি করতে। বেশ, খুব সংক্ষেপে E20
আমরা শেষ করব আপনার সরকার বারবার ধরা পড়ছে, অথচ একটার পর একটা নির্বাচনে জিতে এই শাসক দল ফিরে আসছে, কি করে যে হয় জানি না। যাই হোক, আমি E20 প্রশ্নে আসি, যেটা তথ্য বলছে। বিরোধীরা কি বললো এখন, তো বিরোধীর সংক্ষেপেই বলছে তথ্য, যেটা মানে সায়েন্টিফিক স্টাডি সরকারের থেকে পাওয়া, যেটা বলছে E20 পেট্রোলের ফলে ফুয়েল ইকোনমি, অর্থাৎ গাড়িতে যে পেট্রোল কত খায় সেটা 2 থেকে 6% কমবে, ফুয়েল ইকোনমি কমবে। কিন্তু লাভ কি হবে? গাড়ির রাইড কোয়ালিটি বেটার হচ্ছে, বেটার অ্যাক্সেলারেশন হচ্ছে, এবং 30% লোয়ার কার্বন এমিশন হচ্ছে। অর্থাৎ এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য E20 পেট্রোল E10 পেট্রোলের থেকে অনেকটা ভালো, কিন্তু ফুয়েল ইকোনমির জন্য কিছুটা খারাপ। এটাই বাস্তব। 2016 সালের আগের যে গাড়ি, সেখানে রাবার ক্ষয় হতে পারে ইঞ্জিনের, E20-র জন্য সেটা রিপ্লেস করার প্রয়োজন হতে পারে, কিন্তু পরবর্তী সময়ের যে গাড়ি তাতে এই সমস্যা নেই। এখন কৃষাণুদা যদি বলেন 90% গাড়ি হচ্ছে পশ্চিম ভারতবর্ষে 2016 আগে, আমার কিছু বলার নেই। না, ভারত সরকার এই রিপ্লাইটা দিতে পারছে না, এটাই হচ্ছে বেশ, আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই নিয়ে আলোচনা করবো। অরিজিৎ, কৃষাণুদা, নীলাদ্রিদা, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের পর্বে থাকার জন্য। আজকে ঘণ্টাখানেক বাংলার কথায় আমরা যা যা প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের সুচিন্তিত মতামত শেয়ার করবেন। আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই নিয়ে কথা বলবো। ভালো থাকবেন। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।